আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বলুন তো কার আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, আপনি এই কথাটা হয়তো শুনে থাকবেন আর হয়তো প্রথমবার শুনছেন। কিন্তু আপনি বিশ্বাস করুন, এই কথাটা এতবার শোনা হয়েছে যে চিন্তা করার আগেই আপনার মুখ থেকে বের হয়ে আসবে শায়েস্তা খাঁ। এবং বিপরীত ক্রমে শায়েস্তা খাঁর নাম শুনলে আমার মাথায় বা আপনার মাথায় এরকম একটা চিত্র আসে, বুড়িগঙ্গার নদীর তীরে বস্তার উপর বস্তা রাখা আছে চাল, আর লোকেরা পকেট থেকে হঠাৎ করে ১ টাকা ফেলে ৮টা করে বস্তা নিয়ে যাচ্ছে। যদিও প্রকৃত অবস্থাটা কিন্তু এমন ছিল না। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ১ টাকার মূল্য যথেষ্টই ছিল। সবার পকেটে তো ছিল না বটেই, অনেকের ঘরেও থাকতো না। এবং তখনও আধপেটে খাওয়া হাড্ডিসার মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, দুর্ভিক্ষ হতো, ওরা হয়তো মরেও যেত। ওরা তো আর রাজা ছিল না, ওদের মৃত্যুর হিসেবও কোথাও থাকে না। তবে রাজারা কি করেছিল? তারা কিছু কিছু হিসাব তো পাওয়া যায় বটে। এবং শায়েস্তা খাঁর কথা যদি ধরি, তাকে সম্ভবত বাংলার সুফলতম সুবাদারই বলতে হবে, যদিও তাকে ঢাকায় বদলি করা হয়েছিল শাস্তি হিসেবে। হয়তো আপনার এই কথাটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন, ৩০০ বছর আগের এই ঢাকা খানিকটা জঙ্গলই ছিল বলতে হবে। এখানে বদলি হওয়াটা হয়তো দুর্ভাগ্য হিসেবেই দেখা হতো। শায়েস্তা খাঁর দুর্ভাগ্যের কারণ ধরা হয় তার এক রাতে অসতর্ক মুহূর্তকে। তিনি যখন পুনের দায়িত্বে ছিলেন, গভীর রাতে বরযাত্রীর ছদ্মবেশে একদল ডাকাত হৈ হৈ করে পুনেতে ঢুকে পড়ে। তাদের সাথে যুদ্ধে নেমে শায়েস্তা খাঁ একটা আঙুল হারান, আর তার ছেলে নিহত হন। এতে অবশ্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব ক্রুদ্ধ হওয়া এড়ানো যায়নি। তিনি দ্রুত শায়েস্তা খাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। শায়েস্তা খাঁ যখন ঢাকার সুবাদার হয়ে আসেন, তখন ১৬৬৪ সাল। মাঝখানে ২ বছর বাদ দিয়ে ১৬৮৮ সাল নাগাদ পর্যন্ত ঢাকা শাসন করে গেছেন তিনি। এই সময়টাকে মোটামুটি বাংলার কিন্তু স্বর্ণযুগই ধরা হয়। তবুও শায়েস্তা খাঁর মতো অদ্ভুত চরিত্র বাংলার ইতিহাসে খুব বেশি নেই, কিংবা কে জানে, রাজা মাত্রই হয়তো এরকম অদ্ভুতই হয়ে থাকে। ফলে লোকে বলে, জীবনের শেষ দিকে এসে শায়েস্তা খাঁ খুবই বিষণ্ণ হয়ে পড়েন। ঢাকা শাসনের ওপর থেকে তার মন উঠে যায়। কিন্তু এর পূর্ব পর্যন্ত শায়েস্তা খাঁ প্রবল বিক্রমে বাংলা শাসন করে গেছেন। তিনি যে সময়টায় বাংলায় আসেন, তখন এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা শক্তিশালী ছিল না। প্রায় আরাকান থেকে দস্যুরা এসে এখানে আক্রমণ চালাত। এই দস্যুদের থেকে বাংলাকে রক্ষা করতে শায়েস্তা খাঁ যেই ব্যবস্থা নেন, সেটা হয়তো শুনতে খুবই অদ্ভুত লাগবে বা উদ্ভট লাগবে, কিন্তু তিনি এই কাজ করেছিলেন। বঙ্গোপসাগরে যেসব জলদস্যু ঘুরে বেড়াতো, তাদেরকে ধরে শায়েস্তা খাঁ সরাসরি মোগল সেনাবাহিনীতে ঢুকিয়ে দেন, বেশি বেতনের লোভ দেখিয়ে। ফলে মুঘল সেনাবাহিনীর শক্তি অনেকখানি বেড়ে যায় এবং দীর্ঘ কোনো যুদ্ধ ছাড়াই বাংলাকে মোটামুটি দস্যুশূন্য আক্রমণ থেকে নিরাপদ করে ফেলা যায়। শায়েস্তা খাঁকে হয়তো ঐতিহাসিকরা সামরিক দক্ষতার কারণেই বেশি সম্মান দেবেন, কিন্তু আমরা সাধারণ মানুষের যেটা সহজে দেখতে আর বুঝতে পারি, সেটা হলো সেই আমলের স্থাপত্য। ঢাকায় মুঘল আমলের যে স্থাপনাগুলো এখন দেখা যায় বা দেখা যেত, সেটার একটা বড় অংশ শায়েস্তা খাঁর আমলে তৈরি। এই রীতিটা বর্তমানে শায়েস্তা খাঁর স্থাপত্য রীতি নামেই পরিচিতি পেয়েছে। যেমন
পুরানো ঢাকার ছোট কাটরা, যদিও এটার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া খুব কঠিন। চারিদিকে দোকানপাট, ঘরবাড়ি এমনভাবে ঘিরে ধরেছে যে এর ভিতরে কিছু যে একটা আছে সেটা বিশ্বাস করতেই কষ্ট হয়। অথচ 1940 সালেরও একটা ফটোগ্রাফে পাওয়া যায় যেখানে ছোট কাটরা রীতিমতো রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আর আছে মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ। নিয়মিত রক্ষণাবেক্ষণ করায় এই মসজিদটি অবশ্য বেশ ভালো দশাতেই আছে। কেবল এটাই আশ্চর্য লাগে যে শায়েস্তা খাঁর আমলে এই মসজিদ তৈরি করা হয়েছিল বুড়িগঙ্গার ধার ঘেঁষে। এইসব তথ্য জানার পর আগ্রহ থাকলে 7 গম্বুজ মসজিদ দেখে বুড়িগঙ্গার দিকে হাঁটা দিতে পারে, সেটা একটা অভিজ্ঞতা বটে। তবে স্থাপত্যের কথা যদি বলতেই হয়, সবচেয়ে বেশি উল্লেখ করতে হবে লালবাগ দুর্গের নাম, যেটা মোটামুটি ঢাকা শহরের আইকন ছবিগুলির মধ্যে একটা। এই দুর্গের সাথে শায়েস্তা খাঁর নাম রীতিমতো সিল মেরে লাগিয়ে দেওয়া হয়। যদিও লালবাগ দুর্গের কাজ তিনি শুরু করেননি এবং এই দুর্গের কাজ তিনি শেষও করেননি। বস্তুত কেউই কখনোই লালবাগ দুর্গের কাজ শেষ করেনি। 300 বছরেরও বেশি সময় ধরে এটা একটা অসমাপ্ত দুর্গ হিসেবে পড়ে আছে। এই সময় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম নাকি শখের বশে এই দুর্গটা নির্মাণ করতে শুরু করে, কিন্তু মাঝপথেই তাকে ঢাকা ছেড়ে চলে যেতে হয় এবং চলে যাওয়ার আগে তিনি শায়েস্তা খাঁকে অনুরোধ করে যান যেন দুর্গটার কাজ শায়েস্তা খান শেষ করেন। লোকমুখে শোনা যায় যে এই শাহজাদা আজমের সাথে শায়েস্তা খাঁর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। শাহজাদা আজম চলে যাওয়ার কিছুকাল পরেই শায়েস্তা খাঁর মেয়ে মারা যায় এবং এই ঘটনার শায়েস্তা খাঁ বড় ধরনের ধাক্কা খান। লালবাগ দুর্গের ভেতর তিনি মেয়ের সমাধি নির্মাণ করেন, কিন্তু দুর্গের কাজ শেষ করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন। মিসফোর্ড হাসপাতালের ঠিক পেছন দিকটায় একটা মসজিদ আছে, যেটার নাম নাকি শায়েস্তা খাঁর মসজিদ, আর যেটার উপরে সাইনবোর্ড ঝুলছে শায়েস্তা খাঁর মসজিদ ও কবরস্থান। দরজার ওপাশে জঙ্গল মতো জায়গা, খানিকটা অন্ধকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম শায়েস্তা খাঁর সময়ের অজানা ইতিহাস এবং তার আমলে নাকি টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ইতিহাসের ভিডিও পাওয়ার জন্য।